থেকে ফ্যাসিবাদ সরকারকে দেশান্তরিত করেছে, আমরা সেই ধারা, সেই দেশের, সেই সরকারের জুলুম, সেই সরকারের সমস্ত অপকর্ম আমরা ঘৃণা করি এবং সেই সরকারকে, সেই সরকারের যত ধরনের মতপথ ছিল সবকিছুকে আমরা ঘৃণা করি এবং এই মতকে আমরা কখনো পোষণ করতে চাই না। সেই লক্ষ্যে আমি বর্তমান সরকারকে বলবো, আপনি যেই ধারা অবলম্বন করতেছেন সেই ধারা পূর্বের জালেম সরকারের মতো সেই ধারা আপনি অবলম্বন করতেছেন। আপনি এই ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করতে পারেন না, এদেশের জনগণের সাথে প্রতারণা করতে পারেন না। আপনি এদেশের জনগণের সাথে জনগণের দাবি যদি আপনি বাস্তবায়ন না করেন, মেনে যদি না নেন, তাহলে এই জাতির সাথে আপনি গাদ্দারি করবেন, এই জাতির সাথে আপনি প্রতারণা করবেন। এই জাতির সাথে, এই দেশের সাথে যারা গাদ্দারি করে, যারা প্রতারণা করে, তাদের ঠিকানা পূর্বের জালেম সরকারের মতোই হবে, ভিন্ন কিছু হবে না। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, আজকের 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যতদিন পর্যন্ত ইনসাফ ভিত্তিক এই দেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না, ততদিন পর্যন্ত আমরা পিছপা হব না, বরং এই সরকারকে আমরা বাধ্য করব এই গণ অভ্যুত্থানের, জনগণের গণভোটের রায়কে মেনে নিতে এবং জুলাই সনদ বাস্তবায়ন করার দাবিকে মেনে নেওয়ার জন্য আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো। না হলে ভিন্ন পথ সরকারকে বেছে নিতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন এনসিপি মুন্সিগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব গাজী আব্দুল আলিম। জননেতা গাজী আব্দুল আলিম ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই সমাবেশের 11 দলীয় ঐক্য জোটের সম্মানিত সভাপতি এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ ও সংগ্রামী ভাইয়েরা, আজকে এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদেরকে আপনারা এখানে এসেছেন, এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি যে জিনিসটা বলতে চাই, আওয়ামী লীগের ভিশন ছিল কত 41 সাল, কিন্তু 24-এই শেষ। তো জানি না যারা সরকারে আছে তাদের ভিশন কি। আমরা বলবো ভিশন থাকা ভালো, ঠিক আছে, কিন্তু সেটা জনগণের কল্যাণে। আপনারা কি করছেন? সেই কায়দায় হাঁটছেন। এনসিপির জুলাই পদযাত্রায় আপনারা হামলা করেছেন, আপনারা জামাত ইসলামের এমপির বাড়িতে যেয়ে হামলা করছেন, আপনারা এই যে কিছুদিন আগে 2 দিন যাবৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা করছেন। আমি আহ্বান জানাই, এর থেকে ফিরে আসেন। জুলাই সনদ এই দেশের 70% মানুষের প্রাণের দাবি, এটা অবিলম্বে বাস্তবায়ন করেন। জুলাই সনদ যদি বাস্তবায়ন না করেন, দেশের যে অবস্থা, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, গ্যাস নাই, চারিদিকে হাহাকার, মানুষ কিন্তু ফুঁসে উঠবে, সহ্য করতে পারবেন না। এই জন্য দেশকে অস্থিতিশীল করবেন না। আমরা চাই দেশ মিলেমিশে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, কারণ এই দেশটা একটা ধ্বংসপ্রাপ্ত। 28 লক্ষ কোটি টাকা পাচার করেছিল বিগত সরকার। তো এই বিধ্বস্ত দেশ থেকে দেশকে যদি আমরা একটি স্বনির্ভর দেশ করতে চাই, তাহলে সবার সহযোগিতা লাগবে। এই পরিবেশটা বজায় রাখেন, এটা আমি উদাত্ত আহ্বান জানাই। আমি আরেকটা কথা বলতে চাই, এই বাংলাদেশে যেহেতু শেখ হাসিনার মতো শক্তিশালী সরকার ছিল না, তার ভীষণ বাস্তবায়ন হয় নাই, ভবিষ্যতেও হবে না। অতএব মিলেমিশে দেশ গড়ি, হিংসা বিভেদ দূর করি, নিজ দলের শুদ্ধি অভিযান করেন, এটাই আমার শেষ আহ্বান। আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই ইনকিলাব ইনকিলাব, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, আমরা সবাই হাতি হব। আসসালামু আলাইকুম।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী নায়েবে আমির জননেতা মাওলানা নুরুল হক পাটোয়ারি। জননেতা মাওলানা নুরুল হক পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উদযাপন উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের সমাবেশ ও গণমিছিলের 11 দলীয় ঐক্যজোট মুন্সিগঞ্জের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি জনাব সদর মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী আমির জনাব আজমর কুদ্দুস, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত দেশবাসী, বক্তৃতা সবসময় শুনছেন, শুনতেছেন, বক্তৃতা হয়ে গেছে। আমি আপনাদের কাছে যে জিনিসটা জানতে চাই তা হলো, বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছে 1971 সাল, দ্বিতীয় স্বাধীন হয়েছিল 1975 সাল 15ই আগস্ট। বাকশাল মুক্ত হয়ে দেশ স্বাধীন হয়েছিল। তারপরে থেকে দেশ স্বাধীন হয়েছে ঠিক, মানুষ ছিল পরাধীন। এই পর্যন্ত এসে 24শে জুলাই, যাকে আমরা বলি 36শে জুলাই, 5ই আগস্ট বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্ট দেশ স্বাধীন হয়নি, দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। যে উদ্দেশ্যে 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল, মানুষের স্বাধীনতা ভোগ করার জন্য, সেই স্বাধীনতা আবার ফ্যাসিবাদের মতোই বুলুণ্ঠিত হচ্ছে। বক্তৃতা বেশি দেওয়ার ইচ্ছা নাই। বক্তৃতা হলো, যেই জুলাই সনদ সৃষ্টি না হলে আজকের সরকার, আজকের এই প্রধানমন্ত্রী এদেশে আসতে পারতেন না, সরকার গঠিত হইত না। কেউ ছিলেন লন্ডনে, আর কেউ ছিলেন শিলংয়ে, কেউ ছিলেন কারাগারে। তারা বলেছিলেন আর এই দেশ স্বাধীন হবে না, এই দেশ আওয়ামী লীগের কাছেই থাকবে। তাই দেখতে পেরেছি আমরা, আপনাদেরই কিছু লোক, আমরা আমাদের চোখে দেখেছি, সবাই পরিচয় দিয়েছেন আমিও আওয়ামী লীগ করি। আর এখন হলেন বিএনপির বড় বড় নেতা হয়ে গেছেন, এখন দেশের ভিতরে বড় বড় নেতা। সম্মানিত দেশবাসী, আমরা বলতে চাই, গণভোটের রায় কেন বাস্তবায়ন করবেন না? 70টা ভোট পড়েছে গণভোটের পক্ষে, এই ভোট আপনারাও দিয়েছেন, স্বীকার করেছেন, তাহলে কেন রায় করবেন না, রায় বাস্তবায়ন করবেন না? জুলাই সনদ বাস্তবায়ন করতে অসুবিধা কি? তাহলে কি আপনারা দেশের মানুষকে জিম্মি করতে চান? আমি আজ এখানে আমার বক্তব্য শেষ করতে চাই, এদেশের জনগণকে কখনোই আপনারা দমন করতে পারবেন না। এই দেশের জনগণ কখনোই আর বাড়ি ফিরবে না। এই গণরায় জুলাই সনদ বাস্তবায়ন না করে এই দেশের জনগণ আর কখনোই ঘরে যাবে না। অতএব আমার বক্তব্য এখানেই শেষ। যদি এই দেশে সুন্দরভাবে থাকতে চান, আল্লাহ বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মধ্যে পরিবর্তন এনে থাকি। যা এনে দিয়েছিলেন আপনারা দেখেছেন, এক দেশের এক নেতা, এক দেশ, একদিনে সব শেষ। এক
রাজার 9 বছর রাজা, 10 বছর হয়েছে তার সাজা। আজকে আপনাদের শিক্ষা এরা থেকে নেওয়া উচিত। আমি আপনাদেরকে এই বছরের আহ্বান জানাই, আপনারা এই গুলাই সালাত এবং গণভোট রায় বাস্তবায়ন করবেন, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সম্মানিত আমির, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, জননেতা জনাব মাওলানা আজম রুহুল কুদ্দুস ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপি মুন্সিগঞ্জ জেলার সম্মানিত আহ্বায়ক, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল নেতা জননেতা জনাব মাজেদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মুন্সিগঞ্জ সদর উপজেলার সম্মানিত সভাপতি জনাব মুফতি সিদ্দিকুর রহমান ভাইকে প্রিয় দায়িত্বশীল ভাইরা, যেহেতু আমাদের একটা ভ্যান গাড়ির উপরেই আমাদের মঞ্চ, আবহাওয়া খারাপের কারণে আমরা মঞ্চ তৈরি করি নাই, স্থায়ী মঞ্চ। এই জন্য অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, আপনাদেরকে মঞ্চে ডাকতে পারলাম না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এনসিপি মুন্সিগঞ্জ জেলার সম্মানিত আহ্বায়ক, মুন্সিগঞ্জ 2 আসনে 11 দলীয় ঐক্যের যিনি শাপলাকলির প্রার্থী ছিলেন, আমাদের প্রিয় দায়িত্বশীল প্রিয় নেতা জননেতা জনাব মাজেদুল ইসলাম। আমি মাজেদ ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি ভালো আছেন? নতুন ভাবে উজ্জীবিত? এই ঝড় বৃষ্টির মাঝখানেও আমরা এখানে এত মানুষের উপস্থিতি, এটাই তো প্রমাণ যে আমরা কতটা উজ্জীবিত। আমরা এত বড় একটা আন্দোলন করেছি, স্বৈরাচার দূর করেছি, তারপরেও আমরা ঘরে যাই নাই, আমরা টায়ার্ড না। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমরা নতুন কাউকে আর স্বৈরাচার হইতে দিব না। আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো। ভাইয়ের একটা প্রশ্ন করি, বিভ্রান্তি কাকে বলে? কিছুদিন আগে আমাদের অতি শ্রদ্ধাভাজন একজন রাজনীতিবিদ বললেন যে আমরা নাকি বিভ্রান্তি ছড়াচ্ছি। এখন বিভ্রান্তি কখন ছড়ায়? যখন যেই সময়ের মধ্যে যেই কাজটা করার কথা, সেই কাজটা যদি ওই সময়ের মধ্যে না করা হয়, তাহলেই তো বিভ্রান্তি ছড়ায় নাকি? দিনের আলোর মতো যদি সবকিছু প্রথম থেকেই পরিষ্কার থাকে, তাহলে কি বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ থাকে? ভদ্রলোকের মুখ খারাপ কখন হয়? ভদ্রলোক তো ভদ্রলোক, সুন্দরভাবে কথা বলবে, 1 বার বলবে, 5 বার বলবে, 10 বার বলবে। তারপরে ভদ্রলোকদের মুখ খারাপ কখন হয়? যখন জাতীয় গণ ইম্পর্টেন্ট ইস্যুগুলোতে ঐক্যমত পৌঁছানোর পরেও সেই ইস্যুগুলোকে দিনের পর দিন অবজ্ঞা করা হয়, সেই ইস্যুগুলোকে দিনের পর দিন দূরে ঠেলিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া হয়। তখন আপনি কি করবেন? 70% মানুষ রায় দিয়ে বলল দেশের সংস্কার হবে। সারা বাংলাদেশের মানুষ একদিন রাস্তায় এসে বলল দেশের সংস্কার হবে। গত 55 বছর দেশ যেভাবে চলেছে সেইভাবে আর দেশ চলতে পারবে না। এই 5ই আগস্ট কি সবাই শুধু একটা সরকার পরিবর্তনের জন্য রাস্তায় আসছিল? কি জন্য রাস্তায় আসছিল? এই 55 বছরে
আমরা যে ময়লা ধুলা আবর্জনা গন্ধ সবকিছু করে দেশটাকে নষ্ট করেছি, সেগুলো পরিষ্কার করার জন্য আসছিল। সেই পরিষ্কার করে সুন্দর একটা রাষ্ট্র পরবর্তী প্রজন্মের হাতে দিতে চেয়েছিল, কিন্তু সেটার কি কোনো দিক নির্দেশনা আছে? নাম নিশানা আছে? উল্টা আমরা কি দেখছি? আমরা দেখছি এদেশে মাদকের পৃষ্ঠপোষকতা হচ্ছে, এবং সেটার জন্য দায়ী কারা? মন্ত্রী মিনিস্টাররা। সেটার জন্য দায়ী কারা? পুলিশের বড় বড় লোকজন, বর্ডার গার্ডের বড় বড় লোকজন। এখন এই অবস্থায় আপনার আমার মুখের ভাষা কি ঠিক থাকবে ভাই? আপনি যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তখন কি করব? বাধ্য হব। এই দেশে মাদক দিয়া জেনারেশন নষ্ট করা কোনো অপরাধ না, কোনো বেয়াদবি না। কথা কড়া ভাবে বললে বেয়াদবি। এই দেশে চাঁদাবাজি করে মানুষের জীবন অতিষ্ঠ করলে সেটা কোনো অপরাধ না, সেটা উচ্চারণও করা যাবে না, সেটার বিরুদ্ধে কথা বললে হয় বেয়াদবি। এদেশে দুর্নীতি, স্বজনপ্রীতি, রাষ্ট্র ধ্বংসের পায়তারা এগুলো করা হলে বেয়াদবি না। বেয়াদবি হচ্ছে যদি এগুলার বিরুদ্ধে কথা বলা হয়। এখন আমরা যারা ক্ষমতাসীন আছি তারা হয়তো ভুলে গেছি গত 15 বছরে একটা জেনারেশন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই জেনারেশন চোরকে চোর বলতে জানে, এই জেনারেশন বাটপারকে বাটপার বলতে জানে। সে কি মসজিদের ইমাম নাকি সে বড় কোনো দলের সেক্রেটারি, এগুলা পুছার সময় নাই। বাটপার বাটপারি, চোর চোরে। আমরা চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে দুষ্টের দমন হবে, শিষ্টের লালন হবে। সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম না করা পর্যন্ত আমরা ঘরে যাব না। আমরা যেই পরিবর্তনের সূচনা করেছিলাম 5ই আগস্টের মধ্য দিয়ে, সেই পরিবর্তনের মধ্যে কিন্তু আমরা আছি। পরিবর্তন শুরু মাত্র। আপনারা কি জানেন না ভাইরা, যে কোনো কিছু গড়তে লাগে বছরের পর বছর, ধ্বংস করতে লাগে 1 সেকেন্ড। আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে, এটাকে গড়তে হবে। গড়ার জন্য আমাদের 25 বছর রাস্তায় থাকতে হবে। আমরা কি রাজি? আমরা যদি রাজি থাকি তাহলে আমরা এখন থেকে, আজকে থেকে রাস্তাঘাটে যখন যাকে পাবো পরিবর্তনের বাণী নিয়ে কথা বলবো, সংস্কার নিয়ে কথা বলবো, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কথা বলবো, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কথা বলবো। এগুলো বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে যাব না, যাব না। হাত তুলে সবাই প্রতিজ্ঞা করি ভাইয়েরা, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মাজেদুল ইসলাম ভাই। আমার 2টি ঘোষণা। আপনারা জানেন 11 দল কর্তৃক আগামীকালকে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুতের অস্বাভাবিক ভুতুড়ে বিল এবং বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, পাম্পে গ্যাস নাই, অসহনীয় লোডশেডিং সহ নিত্য দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হবে 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে। এবং সেটা আমরা আগামীকালকে 11টায় মুন্সিগঞ্জ ডিসি কোর্টের কাছে যে লিচুতলা, এই লিচুতলা থেকে আমরা মিছিল সহকারে ডিসি অফিসের দিকে যাব। সেখানে আমরা সকলে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আর আজকে মাগরিবের নামাজের পরেই শিল্পকলা শহীদ মিনারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্তৃক আয়োজিত জুলাই ডকুমেন্টারি উত্থাপন এবং সাংস্কৃতিক সন্ধ্যা, আমরা সকলে সেখানে অংশগ্রহণ করব। সকলকে এই 2টি আহ্বান রেখে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী আমির বক্তব্য রাখবেন।
ওনার বক্তব্যের পরে আমরা এখান থেকে আমাদের গণমিছিল শুরু হবে। মিছিলে আমাদের 11 দলীয় জোটের জেলা নেতৃবৃন্দ ওনারা সামনে থাকবেন। আমরা সুশৃঙ্খলভাবে এখান থেকে সুপারমার্কেট থেকে ঘুরে আবার কৃষি ব্যাংকের সামনে এসে আমাদের মিছিল শেষ করব। আমরা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকে আমাদের এই সমাবেশ ও গণমিছিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী আমির, জননেতা জনাব মাওলানা আজম রুহুল কুদ্দুস। আমি মাওলানা আজম রুহুল কুদ্দুস ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দলীয় ঐক্যজোট কর্তৃক জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উদযাপন এবং গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি যে বৃষ্টি ছাড়াত একটি বিকালে আমরা অনেক কষ্ট করে এখানে এত লোক উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি এবং শেষ পর্যন্ত যাতে আমরা সুন্দরভাবে প্রোগ্রামটি বাস্তবায়ন করে আমাদের স্ব অবস্থানে ফিরে যেতে পারি, এজন্য আল্লাহর রহমত কামনা করছি। সম্মানিত ভাই ও বোনেরা, বক্তব্য মূলত এসে গেছে। তারেক জিয়া নিজের কোমরের হাড় ভেঙে মুসলেকার মাধ্যমে দেশান্তরিত হয়েছিল। 17 বছরে বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা তার ছিল না, স্বপ্ন দেখে নাই। তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 17টি বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। তার বাড়ি থেকে এক প্রকার টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছিল। তার চোখের পানি দেখে আমরাও সেদিন কেঁদেছিলাম। আজকের যারা তারেক জিয়ার পাশে ঘুরঘুর করছে, তাকে কুপরামর্শ দিচ্ছে, তারা সমবেদনা জ্ঞাপন করতে পারে নাই। রাজপথে তারা কোনো ধরনের প্রতিবাদের জন্য একটি মিছিল করতে পারে নাই। খালেদা জিয়া সর্বশেষ কর্মসূচি ঘোষণা করেছিল। তার বাড়ির সামনে শেখ হাসিনা 2-3টি ট্রাক পাঠিয়েছিল। এই বালুর ট্রাক তারা এখন পর্যন্ত সরাইতে পারে নাই। সেদিন ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা এর প্রতিবাদে রাজপথে নেমে শিবিরের 2 জন ভাই শাহাদাত বরণ করেছিল। অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। সেখান থেকে যখন তারা বের হইতে পারে নাই, আমাদের আমিরে জামাতকে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগ যেভাবে জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে, তাদেরকে আপনারা কিভাবে নামাইতে চান, কি করতে চান? আমিরে জামাত বলেছিল, সময়ের ক্যালকুলেশন নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং সেই কারিশমেটিক নেতৃত্ববান সিদ্ধান্তের কারণে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে, ছাত্র জনতা যুবকদেরকে একত্রিত করার মাধ্যমে, একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে শেখ হাসিনাকে সেই সময়ের ধরে ধরে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরও যখন জনগণ দাবি জানাইল যে তারেক জিয়া কোনো দেশে ফিরে না,
তখন তিনি নির্দ্বিধায় বলেছিলেন, এই দেশে আসা আমার উপর নির্ভর করছে না। তার অর্থ তাকে কে আটকিয়ে রেখেছিল? উনি মুচলেখা দিয়ে গিয়েছিলেন, আমি আর কোনোদিন রাজনীতিতে ফিরে আসবো না। আর আসার সময় মুচলেখা দিয়ে এসেছেন, এই স্বৈরাচার ফেসিবাদকে পুনর্বাসিত করতে হবে। ভারতের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করা যাবে না এবং বাংলাদেশের মৌলবাদ ইসলামী শক্তিকে দমন করতে হবে। দিনের বাইরে যেতে পারছেন না। বড়ই দুর্ভাগ্য এই জাতির, এমন একজন নেতা আমাদের প্রধানমন্ত্রী হয়ে এসেছেন, ওনার জবানে কোনো জবান নাই, সংসদে মুখে হাত দিয়ে বসে থাকেন। আর ওনার পাশে বসে শিলং থেকে আসা ট্রেনিং প্রাপ্ত এক ব্যক্তি তার জবাব দিয়ে থাকে, ভারত থেকে যা শিখিয়ে দেওয়া হয়েছে। ভুলে যাবেন না, এরশাদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন সংগ্রাম করে কেয়ারটেকার সরকার আদায় করা হয়েছিল। সেই কেয়ারটেকার সরকারের বদৌলতে আপনারা ক্ষমতায় গিয়েছিলেন। খালেদা জিয়া বলেছিল, আমরা ক্ষমতায় যেতে পারলে প্রথম অধিবেশনে এই কেয়ারটেকার সরকারকে আমরা সংবিধানভুক্ত করব। খালেদা জিয়া যখন ক্ষমতায় গেলেন, ক্ষমতার মস্তাদে বসলেন, এই কথা সে ভুলে গেলেন। তিনি কেয়ারটেকার সরকারকে অস্বীকার করলেন এবং এই কথা বললেন, যারা বলে কেয়ারটেকার তাদের মাথায় পানি ডাল। আর বাংলাদেশের শিশু এবং পাগল ছাড়া কোন ব্যক্তি নিরপেক্ষ হতে পারে না, যার কারণে আমায় ক্ষমতায় থেকে নির্বাচন দিতে হবে, আবার ক্ষমতায় ফিরে আসতে হবে। আমরা তার কানে কানে বহুত বলেছিলাম। আমাদের নেতৃবৃন্দ অনুনয় বিনয় করে থেকে বলেছিল, বেগম খালেদা জি আপনি ভুল পথে হাঁটছেন, কারণ এরা জনগণের আন্দোলনের ফসল। অনেক রক্তের বিনয় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই জনগণের আন্দোলনের এই ফসলের সাথে আপনি যদি গাদ্দারি করেন ক্ষমতায় থাকতে পারবেন না। ক্ষমতায় থাকতে পেরেছিল? 15 দিনের একটা সংক্ষিপ্ত নির্বাচন দিয়েছিল সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনী ব্যবহার করে, এবং প্রথম অধিবেশন ডেকে কেয়ারটেকার সরকার সংবিধিবদ্ধ করার পর তিনি ক্ষমতা ছেড়েছিলেন। 15 দিনের সরকার। বিএনপির লোকেরা বলে যে 3 বারের প্রধানমন্ত্রী, লজ্জা লাগে না? ঠেকা প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমরাও সুযোগ দিয়েছিলাম। খালেদা জিয়া বলেছিল যে আমাকে একটা সুযোগ দেন, আমি কেয়ারটেকার সরকারটা নিয়ে আসি। আপনারা কি ইতিহাস ভুলে গেছেন? ভুলে যান নাই। এরপর এই আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। তারাও এসে মই নামিয়ে দিয়ে 17 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। 17 বছর আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, জেলে গেছে, গুলি খেয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, কোনো কিছু এই দেশের জনগণ মেনে নেয়নি। হাসিনা পালিয়েছে। দেশের সকল জুলাই পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে 9.5 মাস বসে বসে এ জাতির জন্য একটি সনদ তৈরি করেছে। সেখানে জাতির মুক্তির সনদ রয়েছে। আপনারাও তার সাথে ঐক্যমত পোষণ করেছেন এবং সংসদের দক্ষিণ প্লাজা আপনারাই সবার আগে স্বাক্ষর করেছেন এবং আপনারা বলেছেন যেটা যদি গণভোটে দেওয়া হয় তাহলে আরেকটু শক্তিশালী হবে, জনগণের ম্যান্ডেট দিয়ে এটাকে বাস্তবায়ন করা হবে। আপনারা ক্ষমতায় গেলেন, কিভাবে গেছেন আপনারা ভালো জানেন। তারেক জিয়া কিভাবে গেছেন আমরা আপনার দেশবাসী দুনিয়াবাসী সবাই জানে। আমরা মেনে নিয়েছি যে দেশ আর একটু অরাজকতার সৃষ্টি না হোক। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, দেশে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। সেই পরিবেশে সবাই মিলে রাজনীতি করব এবং যাদেরকে জনগণ ম্যান্ডেট দিবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এভাবে রাষ্ট্রের দায়িত্ব পরিবর্তন হবে। আপনারা ক্ষমতায় এসে বললেন কি
নির্বাচন যদি না হয়, যার কারণে আমরা জনগণের কাছে অদাবদ্ধ হয়েছি, কথা দিয়েছি। জনগণ তাদেরকে কি বলে? আমরা বলি না, জনগণ আপনাদেরকে মুনাফেক বলে। আপনারা বাস স্ট্যান্ড, চায়ের স্টল, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবেন, আপনাদেরকে জাতি মুনাফেক বলে আখ্যায়িত করেছে। কোন মুনাফেক দীর্ঘ সময় রাজনীতিতে টিকে থাকতে পারে না। আপনাকে ভুল পথে প্রচারিত করছে, আপনাকে ভুল পথ দেখাচ্ছে। আপনি এখন দেশে ফেসিবাদ কায়েম করছেন, এনসিবি, শিবির, জামাতের উপর হামলা করছেন। আমরা ধৈর্য ধারণ করছি, আমরাও সময়ের ক্যালকুলেশনে অগ্রসর হচ্ছি। প্রত্যেকটা গাতের প্রতিঘাত দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং কোথায় পালাবেন সেই 5 জায়গা তৈরি করে রাখেন। এদেশের আপামর জনসাধারণ তৈরি হয়ে আছে। আমরা সময় মতো হ্যাঁচকা টান দিব, এমন ভাবে পড়ে যাবে না, সোজা হয়ে দাঁড়াবার সুযোগ পাবেন না। আপনারা টের পাচ্ছেন, আস্তে আস্তে পায়ের নিচ দিয়ে আপনাদের মাটি সরে যাচ্ছে, বালু সরে যাচ্ছে। অল্প সময়ের ভিতরে পুরো বালু সরে যাবে, অটোমেটিক আপনারা চিটপটা হয়ে পড়ে যাবেন। আমাদের আন্দোলনের কোনো প্রয়োজন হবে না। আপনারা সেখানে যে দাঁড়িয়েছেন, আপনারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি, বিদ্যুতের দাম, গ্যাসের দাম, কারেন্টের লোডশেডিং থেকে শুরু করে মানুষ এখন অতিষ্ঠ এবং তারা উল্টা কথা বলা শুরু করেছে। যদি রাষ্ট্র পরিচালনা করতে না পারেন, এই জুলাই রক্তর সাথে গাদ্দারি না করে ক্ষমতা ছেড়ে দেন। এই দেশ পরিচালনা করার মতো যথেষ্ট যোগ্য লোক তৈরি হয়ে আছে এবং জনগণ তাদেরকে চিনতে পেরেছে। গত নির্বাচনে তাদেরকেই ম্যান্ডেট দিয়েছিল, কিন্তু আপনারা ইঞ্জিনিয়ারিং করে আশপাশের রাষ্ট্রের শক্তিকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছেন এবং একটি অরাজকতা সৃষ্টি করার যখন হুঙ্কার দিয়েছেন, আমরা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। 11 দল যদি থাকে, একজন কর্মীও যদি বেঁচে থাকে, বাংলাদেশে গণভোটের রায়ের আলোকে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আপনারা এই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। শুধু এইটা বাস্তবায়ন করেন, দেশ পানির মতো ঠান্ডা হয়ে যাবে। কোনো আন্দোলন থাকবে না, কোনো সংগ্রাম থাকবে না। যা কিছু হবে সংসদের ভিতরে হবে। আপনাদের ভালো কাজে সংসদ সদস্যগণ বিরোধী দলীয় তারা সাপোর্ট দিবে, অন্যায় করলে, খারাপ করলে জাতির জন্য তার প্রতিবাদ করবে। আপনারা সুন্দরভাবে আগামী 5 বছর রাষ্ট্র চালান। আমাদের এ ব্যাপারে কোনো কার্পণ্যতা নাই, কিন্তু যা শুরু করছেন, আমরা সময় দিলেও এই জাতি আপনাদেরকে সময় দিচ্ছে না। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি এবং অংশগ্রহণ জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বক্তব্য শেষে মিছিল হবে, মিছিল শেষ করে আমরা সবাই ফিরে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।